আজকের গল্পটা এক রহস্যময় মেয়েকে নিয়ে, যে হঠাৎ করেই একটা পরিবারে এসে পড়ে, যার কারণে সেই হাসি খুশি পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু হয়। মেয়েটার পিছনে পড়ে আছে অদ্ভুত কিছু মানুষ। হয়তো মেয়েটার এক ভয়ঙ্কর অতীত আছে, শরীরে দগদগে ঘা, তবে সেই ঘা কোনো সাধারণ ঘা নয়, তার সাথে আছে এক কালো অধ্যায়। এই সিরিজের যতই গভীরে যাবেন ততই গা ছমছমে সত্য সামনে আসবে, আর শেষটা কখনো কল্পনাই করতে পারবেন না। তাহলে চলুন আর স্কিপ না করে এই সাসপেন্সে ভরপুর অসাধারণ মুভির গল্পটা রিক্যাপ করা যাক। গল্পের শুরুটা হয় এক গা ছমছমে পূর্ণিমার রাতে। একটা মেয়েকে এক নির্জন বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসতে দেখা যায়। মেয়েটা ভীষণ ভয়ে ময়ে এই জায়গা থেকে পালাতে চাইছে। সে ছুটতে ছুটতে রাস্তায় চলে আসে আর লিফট নেওয়ার চেষ্টা করে। তার হাতে একটা রক্তমাখা ছুরি। সে ছুরিটা ফেলে দেয় আর রাস্তার মাঝখানে এসে লিফটের জন্য দাঁড়িয়ে পড়ে। এবার সিন শিফট হলে আমরা ডাক্তার সুজান ম্যাথিউসকে দেখি। সুজান একজন সাইক্রেটিস্ট বা মনোবিদ। তার পরিবারে আছে তার হাজবেন্ড পিটার ম্যাথিউস আর ৩ মেয়ে, হেলেন, জুলস আর ছোট্ট মেয়ে দানি। তাদের বেশ ছিমছাম আর সুখী পরিবার। হসপিটাল থেকে কল পেয়ে সুজান দ্রুত বেরিয়ে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে আজ এক নতুন পেশেন্ট এসেছে। এটাই সেই মেয়েটা যাকে আমরা মুভির একদম প্রথমে পালাতে দেখেছি। সুজান হসপিটালে এসে দেখে এক অল্প বয়সী মেয়েকে। কোনো এক ট্রাক ড্রাইভার কাছে এক জায়গায় মেয়েটাকে পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে এসেছে। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন আর পিঠে আছে বড় এক ক্ষত, যা দেখে সুজান বেশ চমকে যায়। সুজান তার সহকর্মীকে বলে সে যেন কাউকে এই ব্যাপারে না বলে, কারণ মেয়েটা নাবালিকা, সে এখনো প্রাপ্তবয়স্ক না, আর এখন তার মানসিক অবস্থাও ভালো না। মেয়েটা নির্যাতিত হয়েছে। বিষয়টা জানাজানি হলে মেয়েটার উপর সমাজের চাপ পড়বে। নার্স ইঞ্জেকশন দিতে আসলে মেয়েটা বেশ হইচই শুরু করে। সুজান এসে তাকে শান্ত করে। মনে হয় যেন মেয়েটা সুজানকে অনেকটুকু ভরসা করছে। তবে সুজান নাম জিজ্ঞেস করলে মেয়েটা চুপ করে থাকে, তার নাম বলে না। সুজান বুঝতে পারে মেয়েটার অতীত খুব ভয়ঙ্কর, তাই সে তার পরিচয় গোপন রাখতে চাচ্ছে। তাই সুজান মেয়েটাকে বলে তোমার একটা ছদ্মনাম দেওয়া হচ্ছে, কাগজে কলমে তোমাকে লরেন্স ট্রমা নামে ডাকা হবে, যেন কেউ তোমার আসল পরিচয় জানতে না পারে। ওদিকে হেলেন আর জুলস দুই বোনের মধ্যে সম্পর্ক তেমন একটা ভালো নয়। যদিও জুলস বোনের সাথে ভাব করার চেষ্টা করে, তবে হেলেন স্কুলে তাকে একেবারেই পাত্তা দেয় না। এসব নিয়ে বাড়ি ফেরার পর তাদের দুজনের ঝগড়াঝাটি লেগেই থাকে। জুলস ছবি তুলতে বেশ পছন্দ করে। প্রায় সময় কলেজের বিভিন্ন ম্যাগাজিনের কলামে জুলস তার তোলা ছবি পাবলিশ করে। ওদিকে রাতের বেলায় রহস্যময় মেয়েটা উঠে বসে। সে না না বলতে বলতে নিজের গালে নিজেই একের পর এক চড় মারে। পরের দিন পিটারের একটা বিজনেস ডিল হওয়ার কথা। পিটার নিজের ভালো চাকরি ছেড়ে নিজের ডেভেলপিং কোম্পানি খুলেছে। গত ২ বছর ধরে সে যত্ন নিয়ে একটি বাড়ি তৈরি করেছে। তবে বাড়িটা তৈরি করতে সে অনেক ঋণও নিয়েছে, কিন্তু তার এই বাড়ি বিক্রি হয় না। প্রতিবারের মতো এবারও শেষ মুহূর্তে এসে ক্লায়েন্ট না করে দেয়। পিটার ভীষণ টেনশনে থাকে। তার এই কাজটা হওয়া খুব বেশি দরকার ছিল। সেদিন হসপিটালে আসে এক অদ্ভুত লোক, যে নিজেকে এমন কাউন্টি নামক এক গ্রামের পুলিশ অফিসারের পরিচয় দেয় আর পিঠে ক্ষত নিয়ে আসা মেয়েটার সাথে দেখা করতে চায়। সুজান বলে সে কোর্টের অর্ডার ছাড়া লিগাল গার্জেন ব্যতীত অন্য কাউকে মেয়েটার তথ্য দিবে না। ওই লোকটা এরপর হসপিটাল থেকে চলে যায়। তবে লোকটা চলে গেলেই সুজান একটু শান্ত হতে পারে। সুজানকে দেখে মনে হয় যেন এই লোকটাকে দেখে সুজান বেশ ঘাবড়ে গেছে। সুজান মেয়েটিকে অফিসারের আসার খবর দেয়। এটা শুনে মেয়েটাও চমকে ওঠে। এবার সে সুজানকে তার নামও বলে। মেয়েটার নাম মিয়া। মিয়ার শারীরিক ও মানসিক অবস্থা আগের থেকে কিছুটা ভালো, তাই তাকে আর হসপিটালে রাখার প্রয়োজন নেই। এছাড়া অন্য রোগীদের সিটের দরকার, তাই তার জন্য ফস্টার হোম বা ছোটখাটো একটা অনাথ আশ্রম খোঁজা হচ্ছে। যতদিন একটা ফস্টার হোম না পাওয়া যায় ততদিন মিয়ার একটা থাকার জায়গা দরকার। তাই হসপিটালের অন্য ডাক্তাররা এই বিষয়ে সুজানের সাথে কথা বলে যে যতদিন মিয়ার জন্য ফস্টার হোম পাওয়া যাচ্ছে না ততদিন যেন সুজান মিয়াকে তার বাড়িতেই থাকতে দেয়। মেয়েটার প্রতি সুজান এক অদ্ভুত টান অনুভব করে। মিয়ার জন্য তার ভীষণ মায়া লাগে, তাই সুজান মিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসে। জুলস প্রথমে ব্যাপারটা পছন্দ করে না,
কারণ তার ঘরেই মিয়াকে থাকতে দেওয়া হয়েছে। মিয়া অন্ধকার ঘরে থাকতে পছন্দ করে, আর জুলস ছবি তুলতে পছন্দ করায় সে সব সময় তার ঘরটা একটু অন্ধকার রাখতেই পছন্দ করে। এর জন্যই সুজান ঠিক করে মিয়া জুলসের সাথে তার ঘরেই থাকবে। খেতে বসে মিয়া সবাইকে জিজ্ঞাসা করে, আপনারা খাওয়ার আগে প্রার্থনা করবেন না? সুজান বলে, হ্যাঁ, তুমি প্রার্থনা শুরু করো। তবে মিয়ার প্রার্থনার নিয়ম বেশ অদ্ভুত। সে যীশুখ্রিস্টের বদলে শয়তান লুসিফারের কাছে প্রার্থনা করে। তাকে এভাবে প্রার্থনা করতে দেখে পরিবারের বাকি সদস্যরা বেশ অবাক হয়, কিন্তু তারা তেমন কিছুই বলে না। তখন সুজানের বাড়ির বাইরে একটা কালো রঙের ডার্কাককে বসে থাকতে দেখা যায়। এদিকে হসপিটালে এবার মিয়ার খোঁজে আসে অন্য একজন। সে হলো ডিটেকটিভ লোপেজ। তাকেই মিয়ার কেসটার দায়িত্ব দেওয়া হয়েছে। খাওয়া দাওয়া করে যখন মিয়া তার ঘরে ঘুমাতে যায়, তখন সে তার জামা খুলে তার পিঠের ক্ষতটা দেখা যায়। একটা বিরাট আকৃতির উল্টো পেন্টাগন চিহ্ন। তার পিঠটা কেটে এই চিহ্ন আঁকা হয়েছে, যা সাধারণত কোনো শয়তানের পূজা বা শয়তানের উপাসনার সময় ব্যবহার হয়। বোঝা যায় এই মেয়েটা কোনো এক কাল্টের সদস্য কিংবা শিকার। কাল্ট বলতে সাধারণত এমন কিছু গোষ্ঠীকে বোঝায় যারা শয়তানের পূজা করে বা কালো জাদুর রীতিনীতি মেনে চলে। এসব কাল্টের উদ্দেশ্য জীবনযাপনই অন্যরকম। তারা সাধারণত সমাজ থেকে দূরে দূরে থাকে। পরের দিন সকালে সবাই নাস্তা করতে কিচেনে আসে। সুজান এবং পিটার বাদে পরিবারের কেউ মিয়াকে তেমন পছন্দ করে না, আর সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে জুলস, মানে সুজানের মেজো মেয়ে। কারণ সুজান আপাতত জুলসের জামাকাপড়গুলোই মিয়াকে পরতে দিয়েছে, আর জুলস তার জামাকাপড় অন্য কারোর সাথে শেয়ার করতে একেবারেই পছন্দ করে না। তবে সুজান মিয়াকে যেই জামাটা দিয়েছে, এই জামাটার হাতা অনেক বড়, তাই জুলস এই জামাটা পরতে পারে না। তখন তাদের রান্নাঘরের জানালার কাছে একটা কালো রঙের দাঁড়কাক আছড়ে পড়ে। সেটিকে ছটফট করতে দেখে সুজান পিটারকে বলে, তুমি পাখিটাকে কাছের একটা ভেটের কাছে চিকিৎসার জন্য রেখে আসো, না হলে পাখিটা আর বাঁচবে না। সুজানের কথা মতো পিটার সেটাই করছিল। এমন সময় মিয়া অদ্ভুত ভঙ্গিতে তাকে বলে, এই পাখিটা আর বাঁচবে না। মিয়া এমনভাবে কথাটা বলে যেন সে এই কাকটার সম্পর্কে অনেক ভালোভাবেই জানে। ওদিকে হসপিটালে সুজানের সহকর্মী অ্যাডেল তাকে বলে, তার মোটেও উচিত হয়নি ওই মিয়া নামের মেয়েটাকে তার বাড়িতে রাখা। এমন কাউন্টি গ্রাম, আর এই গ্রামের লোকজন সম্পর্কে নানান ধরনের গল্প কথা শোনা যায়। সুজান যদিও বলে তাকে নিয়ে চিন্তার কিছুই নেই। এরপর ডিটেকটিভ লোপেজ সুজানের কাছে এসে মিয়ার সাথে দেখা করার অনুমতি চায়। তবে সুজান তাকেও অনুমতি দেয় না, কারণ মিয়া এখনো বেশ ছোট, আর তার মানসিক অবস্থা এখনো সম্পূর্ণ ঠিক হয়নি। অন্যদিকে পিটার ব্যাংকে আসে। সে ব্যাংক লোন নিয়ে যে বাড়িটা করেছে সেটা বিক্রি না হওয়ায় পিটার ব্যাংকে মাসিক কিস্তিগুলো ঠিকমতো দিতে পারছে না। তাই সে ব্যাংকে আসলে ব্যাংকের স্টাফকে পটানোর চেষ্টা করে। ব্যাংক কর্মকর্তা পিটারকে বলে, স্যার, আপনি যদি মনে করেন প্রতি মাসে মাসে আপনি ব্যাংকে এসে আমার সাথে ফ্ল্যাট করলে আপনার ব্যাংকের কিস্তি পরিশোধ করা লাগবে না, তাহলে আপনি ভুল করছেন। পিটার লজ্জায় পড়ে আর কিছু না বলেই চলে যায়। এদিকে সুজান মিয়াকে নিয়ে তার পরিচিত একটা ফস্টার হোম বা একটা ছোটখাটো অনাথ আশ্রমে আসে, যেখানে সাময়িক সময়ের জন্য সরকার কোনো অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের রাখে। সেখানকার এক কর্মী জেরির সাথে সুজানের একটা ভালো পরিচিতি আছে। তো জেরি সুজানকে বলে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে তার কোনো একাডেমিক পড়াশোনা নেই, সে ঘরে বসেই পড়াশোনা করেছে। হয়তো বেশিরভাগ সময় সে ঘরের কাজ আর বাচ্চাদের দেখাশোনার কাজই করত। মিয়া জেরিকে এই কথাগুলো এমনভাবে বলেছে যেন এই কথাগুলো অনেক গোপন কথা। এসব শুনে সুজান বেশ অবাক হয়। এদিকে মিয়া জুলসের কাছে আসে, আর জুলসকে তার সেই জামাটা দেয় যেটা প্রথম দিন সুজান মিয়াকে পরতে দিয়েছিল। জামাটার হাতা বড় ছিল, তাই মিয়া এটাকে সেলাই করে ছোট বানিয়ে জুলসকে ফিরিয়ে দিতে এসেছে। জুলস তার ক্যামেরায় ছবি তুলতেই ব্যস্ত, তবে মিয়া এত সব বোঝে না। জুলস বলে, আসলে আমার ছবি তুলতে হয় বলেই আমি আমার ঘরটা অন্ধকার রাখি, আর কোনো এক কারণে মিয়া জুলসের এই অন্ধকার রুমেই থাকতে পছন্দ করে। অন্যদিকে লোপেজ তার সিনিয়রকে বলে মিয়ার জন্য একটা ডিএনএ টেস্টের ব্যবস্থা করতে, কারণ মিয়ার সম্পর্কে সরকারের ডেটাবেসে কোনো মেয়ের তথ্য পাওয়া যাচ্ছে না।
হয়তো মিয়ার বাবা মা তার বার্থ সার্টিফিকেটও বানাননি। লোপেজের সিনিয়র বলে, আগে দেখতে হবে মেয়েটার সাথে কোনো অপরাধ হয়েছিল কিনা। লোপেজ বলে, একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়েকে কাটাছেঁড়া করাটা অবশ্যই একটা অপরাধ। লোপেজ এবার মিয়ার বিষয়ে আরও খোঁজ খবর নিতে এমন কাউন্টি নামক গ্রামে যায়। তবে এখানে আসার সাথে সাথে খুব অদ্ভুতভাবে গুগল ম্যাপ কাজ করা বন্ধ করে দেয়। লোপেজ এখানে একটা ভুট্টার ক্ষেতে মিয়ার ফেলে দেওয়া সেই রক্তমাখা ছুরিটা পায়। এছাড়া এক খড়ের তৈরি ক্রুসিফেকশন দেখে, যার উপর শূকরের মাথা লাগানো, অর্থাৎ খড়ের তৈরি এক কাকতাড়ুয়া, এর মাথায় একটা শূকরের মাথা কেটে লাগানো আছে। শুধু তাই নয়, এটাতে অদ্ভুত সব চিহ্ন আঁকা আছে। পুরো ব্যাপারটা বেশ গা ছমছমে। তবে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই গ্রামটাতে নিষিদ্ধ কিছু চলছে। লোপেজ ফেরার পথে তার সাথে এমন কাউন্টি গ্রামের ওই পুলিশ অফিসারের দেখা হয়। তার কথাবার্তা লোপেজের কাছে বেশ অদ্ভুত শোনায়। অফিসার বলে, বেশি চিন্তাভাবনা করে লাভ নেই, কয়েকদিন পর দেখবেন মিয়া নিজে থেকেই তার বাবা মায়ের কাছে ফিরে আসবে। লোপেজের কাছে এই অফিসারের কথাবার্তা একটু আধ্যাত্মিক মানুষের মতো মনে হয়। এরপর সুজান মিয়াকে নিয়ে আরও একটা ফস্টার হোমে আসে। এখানকার পরিবেশ মিয়ার কাছে পছন্দ হয় না, বিশেষ করে এখানে থাকা ক্রুজ সাইন। এটাকে সে অদ্ভুতভাবে দেখতে থাকে। এখানকার বাচ্চারা দুষ্টুমি করলে মিয়া সাপের মতো হিস হিস শব্দ করে বাচ্চাদের ভয় দেখায়। কিন্তু মিয়া এবং সুজেন যখন ফস্টার হোম থেকে বেরিয়ে আসে, তখন দেখা যায় এখানকার ক্রুজ চিহ্নটা উল্টে গেছে। এরপর সুজান মিয়াকে নিয়ে শপিংয়ে যায়, কিন্তু এখানে এসে সুজানের ফোনে একটা কল আসলে সুজানের মনোযোগ অন্যদিকে চলে যায়। তখন থেকেই মিয়া হঠাৎ করেই কোথাও গায়েব হয়ে যায়। তড়িহড়ি করে সুজান সুপার শপ থেকে বের হলে দেখে মিয়া বাইরে চুপচাপ বসে আছে। সুজানকে দেখে মিয়া বলে, আমি সুপার শপ থেকে বেরিয়ে এসেছি, তাই তুমি কি আমার উপর রাগ করেছ? সুজান বলে, না না, আমি রাগ করিনি, কিন্তু টেনশনে পড়ে গেছিলাম। আমি ভেবেছিলাম তুমি পালিয়ে গেছ। তখন মিয়া বলে, আমি আগেই পালিয়েছি। আমি ওই ফস্টার হোমে থাকতে চাই না। আমাকে তোমার সাথে রাখতে কি তোমার অনেক অসুবিধা হচ্ছে? সুজান মিয়াকে বলে, তুমি তো আমার আরেকটা মেয়ে, তোমাকে বাড়িতে রাখতে আমার কি সমস্যা হবে বলো? সুজান মিয়ার কাছে ফস্টার হোমে না থাকার কারণ জানতে চাইলে মিয়া বলে, ওখানে লুকানোর জায়গা নেই। কথাটা শুনে বরাবরের মতো সুজান আবারও ইমোশনাল হয়ে যায়। তার মিয়ার প্রতি মায়া যেন আরও বেড়ে যায়। রাতে মিয়া একটা চিরুনি থেকে কিছু চুল উঠিয়ে নেয়। আর অবাক করার বিষয় হলো, মিয়া এই চিরুনিটা তার বিছানার নিচে রাখে। রাতে যখন মিয়া জুলসের সাথে কথা বলে, তখন সে জুলসকে বলে, জানো, আজকে তোমাদের মা ভুট্টা কিনেছেন। আমি ভুট্টার আঁশ দিয়ে তোমাকে পুতুল বানিয়ে দিব, তুমি সেটার ছবি তুলো। আমি এই পুতুলগুলো আমার বোনদের বানিয়ে দিতাম। রাতে ঘুমাতে যাওয়ার আগে সুজান মিয়ার পিঠের ক্ষত জায়গায় ব্যান্ডেজ করছে। তখন জুলস মিয়ার ওই ক্ষত দেখে ভয় পেয়ে যায়। সে তার মাকে বলে, মেয়েটার সাথে এত কিছু হয়েছে সে এটা জানত না। সে এখন থেকে মিয়ার প্রতি লক্ষ্য রাখবে। এরপর একটা বাচ্চা মেয়েকে দেখা যায়। সে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র একটা ব্যাগে ভরে রাতের অন্ধকারে একটা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। তখন একজন পুলিশ অফিসার কুকুর নিয়ে মেয়েটার পিছু করে। মেয়েটা ভয়ে ময়ে পুলিশের কাছ থেকে লুকাতে একটা গাছের উপর উঠে পড়ে, কিন্তু অফিসার তাকে ধরে ফেলে। সে মেয়েটার দিকে তাকিয়ে বলে, তুমি আমার থেকে কত দূরে পালাবে সুজান? অর্থাৎ এই ছোট্ট মেয়েটাই আজ সাইক্রেটিস্ট সুজান। সেদিন রাতের বেলায় সুজান এবং পিটার কোয়ালিটি টাইম কাটাচ্ছিল। হঠাৎ তারা শব্দ শুনে বেরিয়ে আসে, যদিও তারা কাউকেই দেখে না। এই শব্দটা করছিল মিয়া। সে একা একা বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তার হাতে ওই মরা পাখি, যেটা সকালে রান্নাঘরের জানালায় আছড়ে পড়েছিল। মিয়া ওই পাখিটাকে নিয়ে একটা গাছের নিচে রাখে, আর গাছের গুড়ির উপর অদ্ভুত এক চিহ্ন আঁকে, ঠিক যেমনটা ডিটেকটিভ লোপেজ এমন কাউন্টি গ্রামের ওই শূকরের ক্রুশের উপর আঁকা দেখেছিল। এরপর মিয়া মরা পাখিটাকে সেজদা করে বিড়বিড় করে মন্ত্র পড়ে প্রার্থনা করে। ওদিকে জুলস ঘুমের মধ্যে তার পাশে এক অদ্ভুত পুতুল দেখে ভয় পেয়ে যায়। পুতুলটা ভুট্টার পাতা আর আঁশ দিয়ে বানানো। এটাও মিয়াই তৈরি করেছে। এই পুতুলগুলো মিয়া তার বোনদের জন্য বানিয়ে দিত। সকালে জুলস ব্রেকফাস্ট টেবিলে থাকা সবাইকে পুতুলটা দেখায়। জুলস তাদের স্কুলের ম্যাগাজিনেই পুতুলটার ছবি দেবে। কোর্টের নির্দেশের পরেও মিয়ার বাবা মা এখনও কোর্টে হাজির হননি, তাই কোর্ট ৯০ দিনের জন্য মিয়ার কাস্টাডি ডাক্তার সুজানকে দেয়।
অর্থাৎ আগামী ৯০ দিন সুজানই মিয়ার অভিভাবকের দায়িত্ব পালন করবে। জজ সুজানকে বলে সে যেন দ্রুত সময়ের মধ্যে মিয়াকে স্কুলে ভর্তি করে দেয়। সে সুজানের পরিবারকে বেশ পছন্দ করে ফেলেছে, যদিও তার মায়ের কথা ভীষণ মনে পড়ছে। লোপেজ সুজানকে জানায় যে যেই ছুরিটা পাওয়া গেছে তাতে দুটো ফিঙ্গারপ্রিন্ট ছিল, একটা তো মিয়ার, আরেকটা কার তা এখনও জানা যায়নি। সুজান কোর্ট থেকে বেরিয়ে মিয়াকে নিয়ে একটা কফি শপে এসেছে। সুজান মিয়াকে জিজ্ঞাসা করে যে কোর্টের রায়ে মিয়া খুশি কিনা। মিয়া বলে সে খুব খুশি, আর সে জুলসের ক্লাসেই পড়তে চায়, কারণ মিয়ার সাথে জুলসের সম্পর্ক সবচেয়ে ভালো। সুজান আবারও জিজ্ঞাসা করে তোমার সাথে তোমার পরিবার যে নির্যাতন করেছে এর সাথে কি তোমার বাবাও জড়িত ছিল? মিয়া কিছুক্ষণ চুপ করে থাকে, তার চোখ ভর্তি পানি। সুজান কফি শপের বাইরে এসে ডিটেকটিভ লোপেজকে কল করে বলে মিয়ার বাবাই হয়তো এটা করেছে, হয়তো তার মাও বিপদে আছে, কারণ মায়ের ওপর রাগ থাকলেই বাবারা সাধারণত মেয়েকে নির্যাতন করে। এ সময় একটি ফ্ল্যাশব্যাক থেকে আমরা দেখতে পাই মিয়া একটি জায়গায় রয়েছে যেখানে নানান বয়সী আরও অনেক মেয়েরা আছে। মিয়া হঠাৎ একটা সাদা রঙের গোলাপ পায়, যা দেখে অন্যান্য মেয়েরা আনন্দে চিৎকার করে বলতে থাকে মিয়াকে পবিত্র কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। মিয়াকে বেশ ভীত মনে হচ্ছিল। সে তার মাকে বলে সে এমনটা করতে পারবে না। মিয়ার মা বলে সে তাকে সাহায্য করবে, তাকে এটা করতেই হবে। ঘটনা বর্তমানে আসলে দেখা যায় সুজান মিয়াকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। স্কুল থেকে বাড়ি ফেরার পর মিয়া সুজানের গাড়িতে এক বিশেষ চিহ্ন দেখতে পায়। মিয়া এটা দেখে চমকে ওঠে। সে তড়িঘড়ি করে সুজানকে বলে সে তাদের গাড়িটা পরিষ্কার করে দিবে। সুজান অবাক হলেও তাকে অনুমতি দেয়। ডোলে ডোলে মিয়া চেষ্টা করে চিহ্নটা তুলতে। তার চোখে মুখে ভয় স্পষ্ট দেখা যায়। তার মানে এটা স্পষ্ট যে এই চিহ্নটা মিয়ার অনেক চেনা, তবে এটা সে করেনি। সুজান আর পিটার বহুদিন পর ডেটে বের হয়। এই সুযোগে মেয়েরা বাড়িতে মুভি নাইট করে। ছোট্ট মেয়ে দানির সাথে মিয়া টুকটাক গল্প করে। তাদের কথা থেকে আমরা বুঝতে পারি দানিকেও দত্তক নেওয়া হয়েছে। দানির খুব ছোটবেলায় তার বাবা মা টর্নেডোতে মারা গেছে। কথা বলতে বলতে মিয়া দানিকে জিজ্ঞাসা করে সুজানের পরিবার তোমাকে দত্তক নিয়েছে কেন? তুমি পরিবারে এসে কি করেছিলে? দানি বলে আমি ঠিক জানি না, হয়তোবা আমি তাদের পরিবারের সাথে মানিয়ে নিয়েছিলাম। তখন মিয়া খুব জোরে দানির হাত টেনে ধরে। দানি বেশ ভয় পায় তার এই কাজে। এরপর মিয়া খুব অদ্ভুতভাবে দানিকে ধন্যবাদ জানিয়ে চলে যায় জুলসের কাছে। সে জুলসের সাথে অনেক কথা শেয়ার করে। মিয়া এই বাড়িতে একমাত্র জুলসকেই বিশ্বাস করে। এ সময় মিয়া জুলসের মাথা ম্যাসাজ করে দিতে দিতে তার মনে পড়ে যায় গ্রামের বেশ কয়েকজন মহিলা মিয়ার চুল খুব শক্তভাবে বেঁধে দিচ্ছিল। কেউ তার হাত পা মুছে দিচ্ছিল। তারা খুব অদ্ভুত পোশাক পরেছিল। মনে হয় যেন কোনো এক বিশেষ কারণে এত আয়োজন করা হচ্ছে। এ সময় মিয়া তার মায়ের কাছে যেতে চাইলে একজন লোক দড়ি দিয়ে তার হাত বেঁধে দেয়। রাতে জুলস শুয়ে পড়লে অন্ধকার ঘরে তার পিছন থেকে শব্দ শুনতে পায়। জুলস পিছন দিকে তাকিয়ে দেখে মিয়া খুব ভয়ঙ্করভাবে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। মিয়া জুলসকে সাবধান করে বলে সে যেন কাউকে না বলে মিয়া কোথা থেকে এসেছে, তাহলে তো কেউ তার সাথে মিশবে না। জুলস মিয়াকে কথা দেয় যে মিয়ার এই গোপন কথা সে কাউকে জানতে দিবে না। এদিকে ডেটে এসেও পিটার এবং সুজান মিয়াকে নিয়েই কথা বলছে। পরের দিন জুলস মিয়াকে সুন্দর করে সাজিয়ে দেয় আর তারা একসাথেই স্কুলে যায়। স্কুলের সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যায় মিয়া। জুলসের কাছে ব্যাপারটা তেমন একটা পছন্দ হয় না, কারণ তার বোন হেলেন সুন্দরী হওয়ার কারণে স্কুলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। এরপর থেকেই হেলেন জুলসকে পাত্তাই দেয় না। হেলেনের অহংকার বেড়ে গেছে। জুলস মোটেও চায় না যে মিয়ার সাথেও এমনটাই হোক। সেদিন সুজান হসপিটালে গিয়ে তার সহকর্মী অ্যাডেলকে জিজ্ঞাসা করে সে একবার সুজানকে এমন কাউন্টির গল্প কথা সম্পর্কে বলেছিল, সেগুলো অ্যাডেলের এখনো মনে আছে কিনা। অ্যাডেল বলে সেখানে একটা চার্চ আছে যাতে ক্রুশ উল্টো করে রাখা আছে। সবার ধারণা ওই গ্রামে শয়তানের পুজো হয়। সেখানে বাচ্চারা জন্ম হলে তাদের উল্টো করে ঝুলিয়ে রেখে দেখা হয় তারা বাঁচে কিনা। সে জায়গায় কেমন এক ভৌতিক আবহাওয়া আছে। সেখানকার মানুষ বাইরের সাধারণ মানুষকে পছন্দ করে না।
লোকেরা এমন কাউন্টি গ্রামকে শয়তানের গ্রাম বলে। সুজান এসব বিশ্বাস করতে চায় না। ওদিকে লোপেজের সাথে দেখা করতে আসে ডড পরিবারের উকিল, অর্থাৎ মিয়ার বাবা মায়ের পাঠানো উকিল। তারা আদালতে না আসলেও উকিল পাঠিয়ে দিয়েছে। উকিল লোপেজকে বলে ডড দম্পতি এখানে কিছুতেই আসবে না, ওয়ারেন্ট ছাড়া লোপেজ তাদের ডাকতে পারবে না। অন্যদিকে সুজান এমন কাউন্টি গ্রাম নিয়ে ইন্টারনেটে ঘাটাঘাটি করে, আর এই গ্রাম নিয়ে সে অনেক ইনফরমেশন কালেক্ট করে। সুজান ঠিক করে সেই এমন কাউন্টি গ্রামে যাবে। যে ভাবা সেই কাজ। সুজান একাই গাড়ি নিয়ে সেই অভিশপ্ত গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সে ডট পরিবার বা মিয়ার বাড়ি খোঁজে। সুজান মূলত মিয়ার মাকে খুঁজে বের করতে চাইছে। মা নিশ্চয় তার সন্তানকে ন্যায় পাইয়ে দিতে সাহায্য করবে। সুজান এমন কাউন্টিতে অনেক খুঁজেও তাদের বাড়িটা খুঁজে পায় না। তবে এখানে কিছু লেটার বক্স পায়। সে মিয়ার মায়ের উদ্দেশ্যে চিঠি লিখে দেয়। চিঠিতে সুজান তার নিজের নাম্বার লিখে মিয়ার মাকে তার সাথে যোগাযোগ করতে বলে। সুজান এক লোকের কাছে ডট বাড়ির ঠিকানা জানতে চায়। লোকটা সুজানের মুখে ডট পরিবারের কথা শুনতেই তার ব্যবহার বদলে যায়। লোকটা সুজানকে দ্রুত বাড়ি ফিরে যেতে বলে। বাকি লোকেরা তার দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন সুজান ডট পরিবারের ঠিকানা জানতে চেয়ে কোনো এক বিশাল অন্যায় করে ফেলেছে। লোকেরা তার দিকে রাগের চোখে তাকালে সুজান কোনো মতে গাড়ি নিয়ে চলে যায়। রাতে মিয়া এবং জোস একসাথে ডিনার করতে এসে অনেক কথা বলে। তারা তাদের কথার মাধ্যমে হ্যালেনকে জেলাস ফিল করায়। হ্যালেন সত্যিই মিয়াকে তাদের পরিবারের সাথে এত ঘনিষ্ঠ হতে দেখে জেলাস ফিল করতে থাকে। লোপেজ রাতে সুজানকে কল করে ডটদের উকিলের কথা বলে, আর সুজানকে জানায় মিয়ার সাথে যা হয়েছে তাতে শুধু মিয়ার পরিবার নয়, এর পিছনে পুরো একটি কাল্ট বা গোষ্ঠী জড়িয়ে আছে। কথা বলা শেষে সুজান তার লেটার বক্সের চিঠিগুলো নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তখন সুজান সব চিঠিগুলোর মধ্যে ওই চিঠিটাও দেখতে পায় যেটা সে এমন কাউন্টিতে রেখে এসেছিল মিয়ার মায়ের উদ্দেশ্যে। সুজান এতে বেশ চমকে যায়। এদিকে মিয়া প্রতি রাতের মতো অদ্ভুত রিচুয়ালের প্রার্থনা করতে বেরিয়ে যায়। এবার তার সামনে ম্যাথিউস পরিবারের সবার ব্যবহারের কিছু না কিছু জিনিস দেখা যায়। জুলসের ছেঁড়া টি শার্ট, সুজানের চিরুনি, দানির হেয়ার ক্লিপ, আরও অনেক কিছু, যেন সে তাদের পরিবারের উপর কালো জাদুর মতো কিছু করতে চাইছে। ওদিকে চিঠিটা নিয়ে সুজান বেশ চিন্তায় পড়ে গেছে। তখনই তার পিছনে মিয়া এসে দাঁড়ায়। মিয়া পানি খেতে রান্নাঘরে এসেছে। সুজান তাকে পানি দিলে মিয়া তাকে বলে, আপনি খুব ভালো মা। সুজান বুঝতে পারে মিয়ার সাথে তার মায়ের সম্পর্ক ভালো ছিল না। আবারও মিয়া তার অতীতের কথাই চিন্তা করে। যখন কাল্টের সব মহিলারা তার হাত বেঁধে রেখেছিল, তখন সেখানে মিয়ার মা এসে তার হাতের বাঁধন খুলে দিতে বলে। মিয়া তখন মনে করে তার মা তাকে মুক্ত করতে এসেছে। কিন্তু পরক্ষণেই মিয়ার মা মিয়াকে একটা ওষুধ খেতে বলেন। তিনি বলেন, আমি তোমার বাবার সাথে কথা বলেছি, উনি তোমাকে বেশি কষ্ট দিবেন না। এই পানীয়টা খেয়ে নাও, তাহলে তোমার কষ্ট কম হবে। মিয়ার মা মিয়াকে কাকের পালক দিয়ে বানানো একটা মুকুট পরতে বলে। কিন্তু মিয়া পরতে না চাইলে তার মা বলে, আমাদের জন্য তোমাকে এটা করতেই হবে। এসব ঘটনা মনে পড়লে মিয়া সুজানকে বলে ওঠে, তিনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। সুজান বলে, আমি কখনোই তোমার সাথে এমনটা করব না। পরের দিন সকালে সুজান এমন কাউন্টির সেই ভুট্টা খেতে হাঁটতে হাঁটতে তার পিছনে মিয়াকে দেখে। সে মিয়ার পিছু করলে পিছন থেকে আরেকজন এসে সুজানের উপর অ্যাট্যাক করে। তখনই সুজানের ঘুম ভেঙে যায়। সে দুঃস্বপ্ন দেখছিল। এদিকে লোপেজ এমন কাউন্টি যায় আর সেখানকার লোকদের উপর লুকিয়ে নজরদারি শুরু করে। একটি ফার্ম থেকে বেশ কিছু লোক একটি সাদা ভ্যানে চড়ে চার্চের সামনে আসে। সেখানে আরো অনেক লোক জড়ো হয়। লোপেজ তাদের বেশ কিছু ছবি তোলার চেষ্টা করে। সুজান প্রফেসর হকিং নামের একজনের সাথে যোগাযোগ করে, যে বিভিন্ন কাল্ট নিয়ে বই লিখেছে। সুজান প্রথমে তাকে কল করে, তবে সে ফোনে এত সব কথা বলতে চায় না। তাই সুজান সরাসরি তার কাছে চলে যায়। হকিংস বলে, এমন কাউন্টি গ্রামের কাল্ট নিয়ে কেউ কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি। তারা নিজেদের শয়তানের কাছের লোক বলে রাখে, নিজেদেরকে খুব গোপনে লুকিয়ে রাখতে পারে। এই প্রথম তাদের থেকে কেউ একজন বের হতে পেরেছে। মিয়া যদিও সেখান থেকে বের হতে পেরেছে, কিন্তু কাল্টের মানুষের বিশ্বাস আর ধ্যান ধারণা এখনো মিয়ার মাথায় রয়ে গেছে। সামনে আসতে চলেছে পূর্ণিমা। পূর্ণিমা কাল্টের লোকেদের কাছে অনেক বড় ব্যাপার। এদিন তারা কিছু না কিছু বিশেষ আয়োজন করে। সুজান না চাইতেও কাল্টের সাথে জড়িয়ে পড়েছে।
তাই সুজানের সাবধান থাকা উচিত। সুজান বুঝতে পারে তাকে এখন এমন কাউকে খুঁজে বের করতে হবে যে মিয়ার আগেও এই কাল্ট থেকে পালাতে সক্ষম হয়েছে। ফেরার সময় সুজানের গাড়ি একটা সাদা রঙের ভ্যানের সাথে প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। এই ভ্যানটার ঠিক ডিটেকটিভ লোপেজের ছবির ভ্যানগুলোর মতো, অর্থাৎ এটা এমন কাউন্টির লোকেদের ভ্যান। তারা সুজানকে ফলো করে মেরে ফেলার চেষ্টা করছে। সুজান বাড়িতে ফিরেই সরাসরি মিয়ার সাথে এই ব্যাপারে কথা বলে। মিয়া বলে ৯ বছর আগে ইনোক নামের একটা ছেলে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু লুসিফার তাকে ধরে ফেলে। তাকে ভয়ানক শাস্তি দেওয়া হয়েছিল। সে সময় ইনোককে পুড়িয়ে ফেলা হয়। সুজান জিজ্ঞাসা করে মিয়া নিজেই ইনোককে পুড়তে দেখেছে কিনা। মিয়া বলে সে দেখেনি। এটি তখনকার ঘটনা যখন আকাশ থেকে তারা খসে পড়েছিল। সুজান বুঝতে পারে মিয়া উল্কাপাতের কথা বলছে। এই সব তথ্য সুজান লোপেজকে দেয়। সুজান বলে আমরা যদি ৯ বছর আগে উল্কাপাতের সময়ের অগ্নিকাণ্ডের কোনো কেস খোঁজার চেষ্টা করি, তাহলে ইনোক নামের ছেলেটার হত্যার ব্যাপারটা খুঁজে বের করতে পারব। লোপেজের অফিসে সাদা রঙের ভ্যানের ছবি দেখতে পায় সুজান। এ ব্যাপারে সে লোপেজকে জিজ্ঞাসা করলে সে সবকিছু খুলে বলে। সব শুনে সুজান বেশ চিন্তায় পড়ে যায়। স্কুলের ফটোগ্রাফি প্রজেক্টে জুলস মিয়ার কিছু ছবি জমা দেয়। তাতে ভুলক্রমে মিয়ার ক্ষতের ছবিটা চলে আসে। রাতারাতি সে স্কুলের স্টার হয়ে যায়। কেউ একজন আবার ছবিটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। বিষয়টা জানতে পেরে সুজান বেশ রেগে যায়। জুলস তার মাকে বলে সে ইচ্ছাকৃত দেয়নি। তখন মিয়া বলে সে নিজেই এটা দিয়েছে। লোপেজের অ্যাসিস্ট্যান্ট জিনা তাকে বলে এমন কাউন্টির ৫টা ফার্ম আছে যার সবগুলোই বেনামি কোম্পানির নামে। কোম্পানিগুলোর মধ্যে একটা কমন নাম বারবার দেখা যাচ্ছে, আর সেটা হলো উইল, যে ডট পরিবার বা মিয়ার বাবার উকিল। লোপেজ বুঝতে পারে এই সবকিছুই আসলে মেলাচি ডট অর্থাৎ মিয়ার বাবার। সে ১৯৫৪ সালে প্রায় পুরো কাউন্টি কিনে ফেলেছিল। রাতের বেলায় মিয়া একা একা বাড়ি থেকে বের হয় প্রার্থনা করার জন্য। তবে বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। তাকে দেখতে পেয়ে তাকে থামানোর জন্য তার পিছন পিছন জুলস যায়। মিয়া তাকে দেখতেই কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে বলে সে এসব করতে চায় না, সে ফিরে যেতে চায় না। জুলস তাকে সান্ত্বনা দেয় আর বাড়িতে ফিরিয়ে আনে। তাদের ওপর নজর রাখে সাদা ভ্যানে বসে থাকা কেউ একজন। এবার আমাদের আরও একজন লোককে দেখানো হয় যে খুব মন খারাপ করে বাচ্চাদের কবর খুঁড়ছিল। তখন একটি কাক তার সামনে আসে। কেউ যেন ফিস ফিস করে তাকে বলে এই পাখিটিকে অনুসরণ করতে। সিন শিফট হলে দেখা যায় সুজান ওই গাউনটা খুঁজে পেয়ে গেছে, যেটা পরে মিয়া প্রতিদিন প্রার্থনা করতে যেত। এই ব্যাপারে সুজানকে জুলস সবকিছু খুলে বলে। সুজান বলে এখনও মিয়ার মধ্যে তার কাল্টের ধ্যান ধারণা রয়ে গেছে। তাই যখনই মিয়া কোনো ধরনের সিম্বল দেখে তখনই সে খুব দ্রুত ট্রিগার হয়ে যায় আর সে তার কাল্টের পথ অনুসরণ করে। তাদেরই মিয়াকে সাহায্য করতে হবে। ওদিকে জিনা উল্কাপাতের সময়কার সব দুর্ঘটনার খবর লোপেজকে এনে দেয় আর বলে এখানকার একমাত্র হসপিটাল রোমিং হোম হসপিটাল, অর্থাৎ যেখানে সুজান চাকরি করে। কেউ যদি উল্কাপাতের আগুনে পুড়ে যায় তাহলে তাকে নিশ্চয়ই সেখানেই আনা হয়েছে। সুজান মিয়াকে জঙ্গলের ভিতর প্রার্থনা করার সময় দেখে ফেলে। মিয়া বলে সেখানে প্রার্থনা করছিল যেন তার মনের ইচ্ছা পূর্ণ হয়। তার ইচ্ছা হলো সে ম্যাথিউস পরিবারের সাথেই থাকতে চায়। এরপর সে একটি গল্প শোনায়। কনমারি নামের এক এলাকায় ভয়াবহ মহামারী চলছিল। কেলাব আর সেমাস নামের ২ ভাই ছিল যারা বেশ ধার্মিক ছিল। তারা অনেক প্রার্থনা করার পরেও মহামারী যায় না। তাদের পরিবারের অনেকেই শেষ হয়ে যায়। সেমাস ঈশ্বরের উপাসনা করতে থাকে, কিন্তু একদিন এক ডার্কাক বা শয়তানের দূত কেলাবকে নিয়ে যায় লুসিফারের কাছে। একটু আগে যেই লোকটা বাচ্চাদের কবর খুঁড়ছিল সেটাই কেলাব। লুসিফার তাকে নিজের কাছে আনে। লুসিফার তাদের সব সমস্যার অবসান ঘটানোর ওয়াদা করে, তবে তার বিনিময়ে তাদের সবাইকে হতে হবে লুসিফারের অনুসারী। সবাই রাজি হয়, শুধুমাত্র সেমাসের স্ত্রী ম্যারি রাজি হয় না। দেখা যায় ম্যারি খুবই বিশেষ একজন। পূর্ণিমার রাতে তার শরীরে বিশেষ চিহ্ন আঁকা হয় আর সে নিজেকে উৎসর্গ করে শয়তানের সেবায়। কাক তাদের নিয়ে যায় নতুন এক জায়গায়। এটাকেই তারা এমন টাউন বলে ডাকতে শুরু করে। সেখানে ফসলও খুবই ভালো হয়। তাদের সুখের দিন আসে। কেটে যায় বহু বছর। এত বছর পর আবারও সেই সময় ফিরে আসে। তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এবার ম্যারির মতো মেয়েকে উৎসর্গ করা হবে।
সুজান আবারও মিয়ার কাছ থেকে এই গল্প শুনে এটা লুপেইসকে বলে। সুজানের মতে তারা যদি ইনোককে খুঁজে বের করে তাহলে মিয়া বুঝতে পারবে তার ভয়ের কিছুই নেই। শয়তানের অভিশাপ কোনো ব্যাপারই না, তার সমাজ তাকে মিথ্যে বলেছে। লোপেস সুজানকে হসপিটালের রেকর্ড ফাইল থেকে 9 বছর আগের ইনোকের ফাইলটা বের করতে বলে, কিন্তু সুজান তা পারবে না। এটা করলে তার চাকরি চলে যাবে। আজ হ্যালোইন বা ভূত চতুর্দশী। ওদিকে জুলস আর মিয়া দুজন মিলে এক হ্যালোইন পার্টিতে যায়। ডানি পার্টিতে থাকা মূর্তি থেকে একটা চকলেট নেয়, কিন্তু ডানি চলে গেলে মূর্তিটা ভুতুড়ে ভাবে ডানির দিকে তাকিয়ে থাকে। হয়তো এটা কোনো মূর্তি নয়, বরং কাউন্টির লোক। চারিদিকে সবাই মিয়ার প্রতি মনোযোগ দিচ্ছিল, যা সব সময়ের মতো জুলসের ভালো লাগে না। জুলসের ক্রাশ সেবাস্টিন মিয়াকে নাচতে ডাকলে জুলস একেবারেই মন খারাপ করে ফেলে। এই সময় তাকে সঙ্গ দেয় একটি ছেলে, সে জুলসকে লিফট দেয়। লোপেজ এমন কাউন্টির পুলিশ অফিসারের বাড়ির সামনে একটা ক্যামেরা লাগায়, কিন্তু অফিসার ওই ক্যামেরা দেখতে পায় আর সে তার বসের কাছে এটা নিয়ে যায়। লোপেজ ঠিক এটাই চাইছিল। সে জানত পুলিশ অফিসার এটা দেখে গ্রামের মাথার কাছে নিয়ে যাবে, যে এই সব কুসংস্কার রটিয়ে বেড়াচ্ছে। তাই লোপেজ আগে থেকেই এই ক্যামেরায় একটা ট্র্যাকার লাগিয়ে রেখেছিল। লোকেশন ফলো করে লোপেজ তাদের সেই আস্তানা খুঁজে পায় আর সেখানে চলে আসে। জায়গাটায় একটা মহাযজ্ঞ চলছে। গ্রামের সবাই জড়ো হয়েছে, তারা প্রত্যেকেই পাখির মুখোশ পরে আছে। প্রধান ব্যক্তি একটি শূকরকে বলি দেয় আর সেই রক্ত সবাই গ্লাসে করে খেতে থাকে। একজন লোকের কপালে শূকরের রক্ত লাগিয়ে দেওয়া হয়, বোঝা যায় এই লোকটাকে শয়তানের উদ্দেশ্যে বলি দেওয়া হবে। লোপেজ এই সবকিছুর অসংখ্য ছবি তোলে। তখন কাল্টের প্রধান সাইডে এসে পুলিশ অফিসারের সাথে কথা বলতে বলতে তার মুখে পড়া কাকের মুখোশটা খুলে। লোপেজ অবাক হয়ে দেখে এই লোকটাই মেলাচিডট, মানে মিয়ার বাবা। অন্যদিকে হ্যালোইন পার্টিতে হঠাৎ করেই দানি অসুস্থ হয়ে পড়ে। হয়তো মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকা কাউন্টির লোকের সেই চকলেট খেয়েই দানি অসুস্থ হয়ে পড়েছে। হ্যালেন তাকে হসপিটালে নিয়ে যায়, আর পিটার তখনই জানতে পারে যে তার এত কষ্টে গড়া বাড়ি, যা সে বিক্রি করার চেষ্টা করছিল, সেটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। হসপিটালে সবাই চলে আসলেও জুলস আসে না। তাকে নিয়ে সুজান আর পিটার বেশ চিন্তায় পড়ে যায়, আর তাদের এই চিন্তা বড় ঝগড়ায় পরিণত হয়। পিটার বলে মিয়াকে নিয়ে সুজান অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণেই নিজের পরিবারকে সময় দিতে পারে না। জুলস ওই ছেলেটার সাথে তারা দেখার জন্য গিয়েছিল। তার ছেলেটাকে বেশ ভালো লাগে, মনে হয় অনেকদিন পর কেউ যেন তাকে বুঝতে পারছে। পরের দিনও তারা ডেটে যাবে বলে ঠিক করে। সকালে মিয়া লক্ষ্য করে জুলসের হাতে একটি দাগ রয়েছে। এটার ব্যাপারে জিজ্ঞাসা করলে জুলস বলে গতকাল যেই ছেলের সাথে পরিচয় হয়েছিল সেই এটা দিয়েছে। তার নাম হলো নোয়া। মিয়া হতভম্ব হয়ে যায়, কারণ নোয়া তারই ভাই। সুজান তার সিনিয়র সাইকোলজিস্ট বা মনোবিদের কাছে যায় তার নিজের থেরাপি নিতে। তখন জানা যায় যে সুজানের বাবাও একজন পুলিশ অফিসার ছিলেন। সুজানের বাবা তাকে এবং তার মাকে অনেক বেশি অত্যাচার করত। অত্যাচার সহ্য করতে না পেরে সে পালিয়ে আসে, কিন্তু সেদিন সে তার মাকে নিয়ে আসতে পারেনি। এটাই আগের একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছিল। সুজান এজন্যই মিয়াকে এতটা ভালোবেসে ফেলেছে। আর প্রথম দিন সে কাউন্টির পুলিশ অফিসারকে দেখে ভয় পেয়ে গেছিল, কারণ তার মনে হয়েছিল লোকটা তার বাবার মতোই মিয়াকে নিয়ে যেতে এসেছে। লোকটা হয়তো মিয়ার উপর তেমনভাবেই অত্যাচার করবে। সুজানের কাছে মিয়াকে তার নিজের মতো মনে হয়, খুব আপন মনে হয়। সে যেন মিয়ার কষ্টটা ফিল করতে পারে। তাই সুজান মিয়াকে সাহায্য করতে এতটা উতলা। পিটার হঠাৎ করে মিয়াকে জিজ্ঞাসা করে তার কাল্টের কেউ পিটারের বাড়িতে আগুন দিয়েছে কিনা। মিয়া তার জবাব না দিয়ে পিটারের পায়ে হাত দিয়ে অদ্ভুত ভঙ্গি করতে থাকে। সেদিন ডিনারের সময় জুলস জানায় সে আজ তার বন্ধুদের সাথে তারা দেখতে বের হবে। মিয়া তার পিছন পিছন যায় আর বলে সে তাকে কিছুতেই যেতে দিবে না। মিয়া জানে নোয়া জুলসের ক্ষতি করবে। জুলস জানতে চায় নোয়া তার ক্ষতি করবে এটা মিয়া কিভাবে জানল। মিয়া বলে নোয়া আমার ভাই, যে নিজের বোনকেই সাহায্য করেনি সে কখনোই তোমার ভালো চাইবে না। অনেক বুঝিয়ে শুনিয়ে মিয়া জুলসকে নোয়ার কাছে যেতে দেয় না। পিটার তার স্ত্রীকে বলে তাদের উচিত মিয়াকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া, কারণ মিয়ার জন্যই তার কাজ, তাদের মেয়েদের জীবন সবকিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুজান এবার চিন্তায় পড়ে যায়। মিয়াকে ছাড়তে তার মন চাইছে না,
নোয়া গ্রামে ফিরে যে তার বাবা মেলাচিকে বলে, আমি অনেক চেষ্টা করেছিলাম ম্যাথিউস পরিবারের মেজ মেয়েকে আমার প্রেমের জালে ফাঁসিয়ে নিয়ে আসতে, কিন্তু তোমার মেয়ে মিয়ার জন্য এটা হয়নি। শেষ মুহূর্তে এসে আমার সব চেষ্টা বিফলে গেল। কাজটা আমি করতে পারিনি। এবার লোপেজ তদন্ত করতে করতে এক পাদ্রির সাথে দেখা করতে যায়, যার নাম জেমস। এই পাদ্রি একটি গোডাউনে থাকত। এই গোডাউনটার মালিক এমন কাউন্টির মানুষজন। তারা সেটি পুড়িয়ে দিয়েছিল। এমন কাউন্টি সম্পর্কে জেমস অনেক কিছুই জানে। লোপেজ কথা বলতে বলতে জেমসকে জানায় যে লোপেজের মা চাইতেন লোপেজ যেন বড় হয়ে পাদ্রি হয়, কিন্তু লোপেজ অতটা ধার্মিক হতে পারেনি। জেমস লোপেজকে বলে, আমার মাও এটাই চাইতেন। আমি তার কথা মতোই পাদ্রি হয়েছি। তার সামনেই আমি দীক্ষা নিয়েছি। সুজান মিয়াকে বলে সে মিয়ার জন্য একটা নতুন জায়গা খুঁজে বের করেছে, যেখানে সে পড়ালেখা করতে পারবে, আরো ভালো থাকবে। মিয়া না চাইলেও সেখানে যেতে রাজি হতে হয়। মিয়া না চাইলেও তাকে সেখানে যেতে রাজি হতে হয়, কারণ সে পিটার এবং সুজানের কথোপকথন আড়াল থেকে শুনছিল। লোপেজ জিনাকে বলে সে জেমসের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য কল দিয়েছিল, কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি। তাই লোপেজ জেমসের মাকে কল দেয়। তবে জেমসের মা বলেন আগুন লাগার পর থেকে জেমসের কোনো খোঁজ খবর সে জানে না। অথচ জেমস লোপেজকে বলেছিল তার মা তার পাদ্রি হওয়ার সময় উপস্থিত ছিল। কথাগুলো কেমন যেন মিলছে না। লোপেজ সুজানের কাছে যায় আর তাকে ওই অগ্নিকাণ্ডের কথা বলে এবং জেমসের কথাও বলে। সুজান জানায় সে তার হসপিটাল থেকে গোপন কিছু বের করেছে। ওই আগুন লাগার তারিখে জেমস নামের এক পেশেন্ট এসেছিল। লোপেজ সুজানকে জেমসের সাথে কথা বলতে বলে। জেমস হয়তো ভয় পাচ্ছে। সে পুলিশকে যা বলবে না তা হয়তো সে সুজানকেই বলবে। চলে আসে হারভেস্ট নাইট। হেলেনার জুস দেখতে পায় মিয়া তাদের মায়ের পুরনো পোশাক পরে তৈরি হয়ে হেলেনের এক্স বয়ফ্রেন্ড টডের সাথে বের হচ্ছে। তার কর্মকাণ্ডে দুই বোন বেশ বিরক্ত হয়। ওদিকে পিটারকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ বিমার টাকা পাওয়ার জন্য সে নিজের বাড়িতে ইচ্ছে করে আগুন দিয়েছে। লোপেজ এসে শেষ মুহূর্তে তাকে বাঁচায়। এরপর সুজান আর লোপেজ যায় জেমসের কাছে। জেমস তাদের সব খুলে বলে। এমন কাউন্টির লোকেরা গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছিল মেলাচিওর নির্দেশে। সেদিন কোনো প্রকার উল্কাপাত হয়নি। লোকেরা জেমসের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দিয়েছিল। জেমসের জ্ঞান ফিরলে সে নিজেকে হসপিটালে দেখতে পায়। জেমস আরও বলে তারা মিয়াকে স্যাক্রিফাইস করতে চলেছে। এর আগে ম্যারিকে স্যাক্রিফাইস করা হয়েছিল। ম্যারি নিজের ইচ্ছায় তা দেয়নি, বরং তাকে জোর করে স্যাক্রিফাইস করা হয়েছিল। তাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। এখন মিয়ার সাথেও আবারও একই কাণ্ড ঘটবে। আজই পূর্ণিমা, আজই এই ঘটনা ঘটার কথা। সব শুনে মিয়াকে বাঁচাতে সুজান যায়। ওদিকে হারভেস্ট পার্টিতে মিয়া হারভেস্ট কুইন হয়ে যায়। তাকে শুভেচ্ছা জানানোর জন্য লাল গোলাপ দেওয়ার কথা, তবে তাকে সাদা গোলাপ দেওয়া হয়। জুলস বুঝতে পারে এখানে কোনো একটা সমস্যা আছে। ওদিকে মিয়া চোখের পলকে কোথায় চলে যায়। সুজানের গাড়ি কেউ ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। সে নিজেকে সামলে নিয়ে জুলসের কাছে যায়। জুলস তাকে সবটা খুলে বলে। সুজান মিয়াকে খুঁজতে এমন কাউন্টির দিকে রওনা হয়। ওদিকে এমন কাউন্টিতে শুরু হয় মহাযজ্ঞ। পিটার তার বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরে দেখতে পায় দরজায় বড় করে এমন কাউন্টির সিম্বল আঁকা। পিটার বেশ চমকে যায়। ওদিকে গ্রামটাতে সবাই রানীর মতো করে মিয়াকে প্রস্তুত করছে। তার মা ভীষণ খুশি ছিল। মিয়ার চোখে ছিল ভয় আর আতঙ্ক। সুজান সেখানে পৌঁছে পাখির মুখোশ পরে তাদের ভিতর মিশে যাওয়ার চেষ্টা করছে। তবে এমন কাউন্টির সেই অফিসার তাকে দেখে নেয়। অফিসারের সাথে ধস্তাধস্তি করে সেখান থেকে সুজান পালিয়ে যায়। সুজান মিয়ার কাছে এসে মিয়াকে সাথে নিয়ে পালিয়ে আসতে বলে। মিয়াকে ততক্ষণে একটা উঁচু বেদিতে সবার সামনে দাঁড় করানো হয়েছে। সুজানকে মারার জন্য নোয়া চলে আসে, তবে মিয়া তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। মিয়া সুজানের সাথে চলেই যাচ্ছিল, কিন্তু তখনই তার মায়ের কথা মনে পড়ে আর সে তার সাথে মাকেও যেতে বলে। তবে তার মা যায় না। মিয়ার মায়ের ধারণা এই চক্র শেষ হতেই হবে। তার মেয়ে যেহেতু আত্মহতি দিচ্ছে না, তাই তার নিজেকেই দিতে হবে। আগুনে ঝাঁপ দিয়ে মিয়ার মা নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। এমন কাউন্টির সবাই ভীষণ খুশি হয়। তাদের ধারণা যেহেতু নিজ থেকে আত্মহতি দেওয়া হয়েছে, তাই তারা আবারও ফলে ফসলে ভরে উঠবে। মিয়া বেঁচে যায় আর সুজানের সাথেই থাকতে শুরু করে। মিয়ার সাথে সব ঠিকঠাক হলেও সুজানের সাথে হয় না।
মিয়ার কারণে তার পরিবারের মধ্যে দূরত্ব চলে আসে। পিটার মেয়েদের নিয়ে আলাদা থাকতে শুরু করে। সুজান শুধু মিয়াকে নিয়েই থাকে। একদিন লোপেজ তাকে কল করে বলে হারভেস্ট পার্টিতে টডের গাড়ি চুরি হয়ে গেছে, আর সেই গাড়ি এমন কাউন্টিতে পাওয়া গেছে। মিয়াকে এমন কাউন্টিতে কেউ নিয়ে যায়নি, বরং পার্টি থেকে সে নিজেই এমন কাউন্টিতে চলে গেছে। সিসি ক্যামেরাতে দেখা যায় লাল ফুল পাল্টে সাদা ফুল সে নিজেই দেখেছে। কথা শেষে সুজান ফিরে এলে মিয়া বুঝতে পারে সে সব জেনে গেছে। মিয়া বলে সে যা পেয়েছে তার সবকিছুই সে ডিজার্ভ করে। সুজানও তার দিকে তাকিয়ে হাসে। আর এখানেই আজকের সিরিজের গল্পটা শেষ হয়। আসলে মিয়া কালো জাদু করে সুজানের পরিবার থেকে সুজানকে আলাদা করে রেখেছে, আর সে একজন ভালো মাকে পেতে চেয়েছিল। মিয়া জানতো সে নিজেই এমন কাউন্টি গেলে সুজান তাকে ঠিকই বাঁচিয়ে আনবে। মিয়া সারা জীবন সুজানের একমাত্র সন্তান হয়ে থাকতে চায়। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প।